আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের রেপার্টরি মাস্টার কোর্সের প্রথম এবং পরিচিত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হলো ইন্ট্রোডাকশন এবং মোটিভেশন। আমরা আজকে ক্লাস থেকে যে শিক্ষাটা নিব, এই শিক্ষা নিয়ে আমরা আগামী 10 মাস এভাবে চলবো। তাহলে আশা করি যে আমাদের মধ্যে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রথমে আমি আমার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরি। আমি ডাক্তার মাহফুজুর রহমান। আমি 2014 সালে হোমিওপ্যাথিতে ভর্তি হই এবং 2018 সালে ডিএইচএমএস পাশ করি। আমার কলেজ ছিল তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, নারায়ণগঞ্জ, চাষারা। আমি 2014 সালে হোমিওপ্যাথিতে ভর্তি হওয়ার পর থেকে আমি শুধু হোমিওপ্যাথি নিয়েই ছিলাম। হোমিওপ্যাথি ছাড়া আমি আর অন্য কিছু করি নাই। হোমিওপ্যাথি আমার নেশায় পরিণত হয়। আমি 2021 সালে অনলাইনে ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির কাছে 2 বছর একটা পিজি হোম কোর্স করছি। পিজি হোম কোর্সটা ছিল আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কোর্সে আমি হোমিওপ্যাথি সম্পর্কে অনেক নতুন নতুন বিষয় জানতে পারি, যেমন একুইড থেকে কনিক রোগ কিভাবে চিকিৎসা করতে হয়, কিভাবে একটা পূর্ণাঙ্গ কেস টেকিং করতে হয়, মায়াজম নির্ণয় করতে হয়। যারা ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি বা সপ্তর্ষি ব্যানার্জিকে চিনেন তারা জানেন যে বিশ্বের যত হোমিওপ্যাথ আছে তাদের থেকে সবচেয়ে ভালো মায়াজম নিয়ে কাজ করছে ডাক্তার সুব্রত কুমার ব্যানার্জি এবং ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি। ম্যাথমেটিক্যাল জ্ঞান দ্বারা কিভাবে খুব সহজে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে হয় সেটা আমি ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির কাছ থেকে শিখেছি। কারণ ওনারা ম্যাথমেটিক্যাল নির্ভর, ওনারা কিন্তু রেপার্টরি তেমন একটা ব্যবহার করেন না, খুব কম ক্ষেত্রে ব্যবহার করেন। তাদের কাছে আরেকটা শিখছি যেটা হলো ঔষধের পটেন্সি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি সঠিক ওষুধ নির্বাচন করলেন, কিন্তু রোগীকে যদি সঠিক পটেন্সি বা কিভাবে ওষুধটা রোগী খাবে এই মেনটেনটা যদি না করতে পারেন তাহলে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। আমি এই পিজি হোম কোর্স কমপ্লিট করার পর গত 2 বছর আমার 2টা ব্যাচ চলছিল পিজি হোম কোর্সের আলোকে। এটার নাম ছিল এসো হোমিওপ্যাথি শিখি। এই 2 ব্যাচের কিছু ছাত্র রেপার্টরি মাস্টার কোর্সেও আছে। আমি পিজি হোম ছাড়াও ডাক্তার রাজন শঙ্করন, ডাক্তার গৌরাঙ্গ গাইক এছাড়াও আরো কিছু বিশ্ববিখ্যাত ডাক্তারদের পেইড কোর্স পারচেস করি শুধু রেপার্টরি শেখার জন্য। আমি রেপার্টরি শেখার পাশাপাশি ক্যান্সারের উপর, এডিএইচডি শিশুদের উপর এবং মায়াজমের উপর কিছু পেইড কোর্স কিনি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো এডিএইচডি শিশুদের জন্য ডাক্তার লুক দে স্কিপার, একজন আমেরিকান ডাক্তার, যিনি প্রথমে অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, পরে উনি কনভার্ট হয়ে হোমিওপ্যাথি ডাক্তার হন। ওনার একটা কোর্স ডলারে কিনতে হয়, এই কোর্সটা আমি কিনি। মানে হোমিওপ্যাথির জন্য আমি প্রচুর টাকা ব্যয় করছি, সময় ব্যয় করছি কিছু শেখার জন্য। এই সকল কোর্সের উপর ভিত্তি করে, বিভিন্ন গবেষণার উপর ভিত্তি করে আমি কিছু বই লিখছি। এর মধ্যে আমার 6টা বই প্রকাশিত হয়েছে। আমার প্রথম যে বইটা প্রকাশ হয়েছে সেটা হলো প্রশ্নোত্তর হোমিওপ্যাথি। দ্বিতীয় বই হলো যৌন দুর্বলতায় হোমিওপ্যাথি। 3 নম্বর যে বইটা প্রকাশিত হয়েছে সেটা হলো হোমিওপ্যাথির সফল কেস। আমি এই বইটাতে এইভাবে কেসগুলো লেখার চেষ্টা করছি যে আপনি অনেক ম্যাথমেটিকা বা অনেক বইয়ে কেস পাবেন যে সফল কেস, কিন্তু ওষুধটা কি কারণে দেওয়া হয়েছে এটা উল্লেখ করা নাই। আমি এখানে 243টা কেস উল্লেখ করেছি এবং প্রতিটা কেসে কি জন্য ওষুধটা দেওয়া হয়েছে এটা ব্যাখ্যা করেছি, যাতে একজন নবীন হোক বা প্রবীণ হোক ডাক্তার বা ছাত্ররা পরে যাতে বুঝতে পারে যে এই কারণে এই ওষুধটা দেওয়া হয়েছে এই কেসে। এরপর আমি যে বইটা লিখছি সেটা হলো ম্যাথমেটিকা অফ রেয়ার মেডিসিন। এই বইটা লেখার আমার উদ্দেশ্য হলো যে রেয়ার মেডিসিন গুলো নতুন বের হইতেছে বা আগে বের হয়েছে, এগুলো কোনো ম্যাথমেটিকাতে পাওয়া যায় না। কিছু আছে যেটা ইংলিশ ম্যাথমেটিকাতে, আমি এইগুলো সংযোজন করে আমি এই বইটা লিখছি। আর এর পরের বইটা হলো মাইন্ড রুব্রিক ও ঔষধের বিশ্লেষণ। এটা হলো আমার যতগুলো বই আছে সবচেয়ে সেরা বই। কারণ একজন রোগীর মাইন্ড যদি বুঝতে পারেন তাহলে ঔষধ নির্বাচন করা আপনার জন্য অনেক সহজ হবে। এই বইয়ের ভিতরে আমি বিশ্লেষণ করছি যে মাইন্ডের যে লক্ষণগুলো আছে সেগুলো কিভাবে নিতে হবে। আর আমার শেষ বইটি হলো দৈনিক রূপিক অনুশীলন। এই বইটা লেখার একটা উদ্দেশ্য হলো ডাক্তার অজিত কুলকার্নি, অনেকে হয়তো চিনবেন, উনি হলো বডি ল্যাঙ্গুয়েজ অফ হোমিওপ্যাথির উপর একটা বই লিখছেন। উনি একটা কথা বলছিলেন যে উনি 1993 সাল থেকে দৈনিক আধা ঘন্টা রুব্রিক পড়েন এবং আধা ঘন্টা ম্যাথমেটিকা পড়েন। এই পড়ার কারণে আজকে তিনি এত উপরে উঠতে পারছেন। ওই হিসেব করে আমি এই দৈনিক রুব্রিক অনুশীলন এই বইটা লিখি। রেপার্টরি মাস্টার কোর্সের এই ব্যাচে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকে অনেকে যুক্ত হয়েছেন। আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় জানা এই ক্লাসে সম্ভব না। যদি আমরা সবার পরিচয় এখন নিতে যাই তাহলে আমাদের ক্লাসের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চাই যে আপনারা সবাই আগামীকাল গ্রুপে সবার পরিচয়টা তুলে ধরবেন, নাকি প্র্যাকটিস করেন নাকি
একজন হোমিওপ্যাথিক ছাত্র না ডাক্তার, এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন যাতে সবাই সবাইকে চিনে। আজকের দিনটি আপনাদের চিকিৎসা জীবনে একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আমরা এখানে শুধু কিছু রুব্রিক মুখস্থ করব না, আমরা শিখব আধুনিক প্রযুক্তি যেমন রাডার সফটওয়্যারের সাহায্যে কিভাবে একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হওয়া যায় তার গাইডলাইন। আমরা কিভাবে একজন আধুনিক প্রযুক্তি নির্ভর একজন হোমিওপ্যাথ হতে পারি সেটা আমরা এই কোর্সের মাধ্যমে শিখব। আমরা অনেকে হোমিওপ্যাথিতে এসে হতাশ হয়ে পড়ি যে কি জন্য হোমিওপ্যাথিতে আসলাম, এটাতে না সম্মান আছে না টাকা আছে, বা কিভাবে চিকিৎসা দিব সেটা বুঝতে পারি না, মনে করি এখানে কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। চলুন ক্লাস শুরু করার আগে ভারতের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার প্রদীপ কুমার গুপ্ত স্যারের একটা ভিডিও দেখি। আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ডাক্তার প্রদীপ কুমার গুপ্ত স্যারের। তিনি আমাদের মতো নবীনদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রদীপ কুমার গুপ্ত স্যারকে জিজ্ঞাসা করা হয়েছে যে স্টুডেন্টরা হতাশ হয়ে যায় যে আমি কি করব না, আমার কি হোমিওপ্যাথি থাকা উচিত না হোমিওপ্যাথি বন্ধ করে আমি অন্য কিছু করবো। আচ্ছা, আবার শুনি। বোঝা যাচ্ছে না। স্যার আপনি সংক্ষেপে একটু আপনি বুঝাই দেন স্যার। আচ্ছা, বুঝাই দিব, একটু শুনে নেন 2 মিনিট 1 মিনিটের ভিডিও। আচ্ছা, ওনারা দুইজন ডাক্তার, ওনারা জিজ্ঞাসা করছেন যে একজন নবীন চিকিৎসক বা হোমিওপ্যাথিক যারা চিকিৎসক আছে ওরা তো হতাশ হয়ে যায় যে আমি কিভাবে আমার এই লাইফটা, মানে হোমিওপ্যাথিতে আসছি আমার লাইফের কি হবে, ভবিষ্যৎ নিয়ে অনেক হতাশায় পড়ে যায়। এটা কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন এমন। ডাক্তার প্রদীপ কুমার গুপ্তা স্যার বলতেছেন যে হোমিওপ্যাথিতে আপনি অ্যালোপ্যাথির চেয়ে কয়েক গুণ বেশি সম্মান কামাইতে পারবেন এবং টাকাও কামাইতে পারবেন। এই জন্য আপনাকে শিখতে হবে। এই জন্য শিখার জন্য উনি 3টা গুরুত্বপূর্ণ কথা বলছেন। সবাইকে অর্গানাইজ শিখতে হবে, ম্যাথমেটিক্যাল শিখতে হবে এবং রেপার্টরি শিখতে হবে। এই 3টা বিষয় অবশ্যই আমাদের সবাইকে ভালোভাবে শিখতে হবে। অর্গানাইজ শিখতে হবে, ম্যাথমেটিক্যাল শিখতে হবে এবং রেপার্টরি শিখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটা হলো যে হোমিওপ্যাথি কেবল বইয়ের বিদ্যা নয়, যে আমরা বইয়ের মধ্যে পড়লাম আর আমি প্র্যাকটিস জীবনে যায় ওই বইয়ের মতনই পাবো, রোগীকে ওষুধ দিব, রোগী ভালো হয়ে যাবে, এটা না। হোমিওপ্যাথি হলো একটা প্র্যাকটিক্যাল জ্ঞান। আপনার যদি প্র্যাকটিক্যাল জ্ঞানটা না থাকে তাহলে আপনি হোমিওপ্যাথিতে কিছুই করতে পারবেন না। আমাদের এই কোর্সটি ঠিক সেই প্র্যাকটিক্যাল ফিল্ড নিয়ে সাজানো হয়েছে। আপনারা যদি এই 3টি স্তম্ভ মজবুত করতে পারেন তাহলে টাকা এবং সম্মান উভয় আপনাদের পদচুম্বন করবে। টাকার পিছনে আপনাকে দৌড়াতে হবে না, সম্মানের পিছনে আপনাকে দৌড়াতে হবে না। আপনি যদি ভালোভাবে হোমিওপ্যাথি শিখেন, প্র্যাকটিক্যাল জ্ঞানটা অর্জন করেন, তাহলে অবশ্যই টাকা এবং সম্মান আপনার পিছে দৌড়াবে। এখন আমি আপনাদেরকে এমন একটি বিষয় বলবো যা শুনলে আপনাদের মনে হবে হোমিওপ্যাথি একটি মিরাক্কল। আপনারা কি জানেন একজন সত্যিকারের মাস্টার চিকিৎসক রোগীর কথা বলার আগে তার অর্গান ভিত্তিক রোগ বলে দিতে পারেন। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীকে দেখে বলে দিতে পারে যে এই রোগীর এই ধরনের রোগ হইতে পারে, রোগী বলার আগে। এটা কিন্তু হোমিওপ্যাথিতে সম্ভব। আর এটা কিভাবে সম্ভব? এটি হলো ধাতুগত চিকিৎসা। যদি আপনি রোগীর ধাতুগত গঠনটা বুঝতে পারেন তাহলে আপনি আগে থেকে বলে দিতে পারবেন যে এই রোগীর এই ধরনের রোগ হয়েছে বা এই ধরনের রোগে ভবিষ্যতে আক্রান্ত হবে। আর এটার জন্য আমাদেরকে প্রথম যে ধাপটা অতিক্রম করতে হবে সেটা হলো নিখুঁত কেস টেকিং। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সঠিক ওষুধ নির্বাচনের প্রথম ধাপ হলো নিখুঁত কেস টেকিং। যদি কেস টেকিংটা নিখুঁত হয় তাহলে আপনি রোগীর ধাতুগত গঠনটা বুঝতে পারবেন এবং রোগীকে সঠিক ওষুধটা দিতে পারবেন। যখন আপনি সঠিকভাবে রোগীর কেস টেকিংটা করবেন তখন আপনি রোগীর ধাতুগত গঠনটা বুঝতে পারবেন। আর যখন ধাতুগত গঠনটা বুঝতে পারবেন তখনই আপনি আগে থেকে বলে দিতে পারবেন যে রোগীর কোথায় কি সমস্যা হয়েছে বা হবে।
এছাড়াও ব্যক্তির ভবিষ্যতে তার ক্যান্সার হবে, না সে টিবি রোগে আক্রান্ত হবে, না তার কিডনির সমস্যা হবে, এগুলো আপনি আগে থেকে বলতে পারবেন। এই কথাটা হয়তো অনেকের কাছে আজগুবি মনে হতে পারে, এটা আপনাদের অনেকের বিশ্বাস হইতে নাও পারে। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে এটা দেখাবো এটা কি সম্ভব কিনা। আমি এটা বলতেছি যে এটা 100% সম্ভব। কারণ আমরা যখন ম্যাথমেটিকা পড়ি, অনেক ম্যাথমেটিকাতে ওষুধের ক্রিয়াস্থল লেখা থাকে যে এই ওষুধটা এই স্থানে ভালো কাজ করে। এর মানে কি কেউ বলতে পারবেন? আমরা যে ম্যাথমেটিকাতে পড়ি যে লাইকোপোডিয়ামের ক্রিয়াস্থল এটা, স্ট্যাটিস্টিকের ক্রিয়াস্থল এই জায়গা, এটার মানে কি বোঝায়? এটা কেউ বলতে পারবেন এর মানেটা কি? স্যার মানে হতে পারে যে ওই বিশেষ অঙ্গ বা ওই জায়গার উপর ভিত্তি করে ওই ওষুধটা বেশি কাজ করে, বা ওখান থেকে যে সমস্ত রোগ উৎপত্তি হয় সেই রোগের উপরে ওই ওষুধ বেশি ভালো কাজ করে, এরকম অর্থ হতে পারে। জি, যখন ওষুধটা প্রুভিং করা হয়েছে দেখা গেছে যে লাইকোপোডিয়াম যে সকল পুবারদেরকে দেওয়া হয়েছে ওই সকল পুবারদের ডান পাশে সমস্যা বেশি দেখা দিছে। আর ল্যাকেসিস যখন প্রুভিং করা হয়েছে তখন দেখা গেছে যে পুবারদের শরীরে বাম পাশে বেশি সমস্যা দেখা দিছে। এই জন্য বলা হয় লাইকোপোডিয়াম ডান পাশের ওষুধ, ল্যাকেসিস বাম পাশের ওষুধ। এভাবে ক্রিয়াস্থলগুলো ঠিক করা হয়। সবাই বুঝতে পারছেন? জি। কিন্তু এটা যদি আপনি আরো গভীরভাবে চিন্তা করেন, এটা তো একটা আমরা ম্যাথমেটিকাতে পড়ি সেটা বললাম, কিন্তু এই বিষয়টা যদি আপনি আরো গভীরভাবে চিন্তা করেন যে লাইকোপোডিয়াম কেন ডান পাশে ভালো কাজ করে, তাহলে আপনি আরো অনেক কিছু বুঝতে পারবেন। এটা কিভাবে বুঝবেন? ডাক্তার লুক ডে স্কিপারের কথা বললাম, ওনার একটা বইয়ের মধ্যে লেখছেন যে প্রতিটা মানুষ বা প্রতিটা শিশু জন্মগ্রহণ করে 5টা ঔষধের উপরে। প্রতিটা শিশু 5টি ঔষধের উপর জন্মগ্রহণ করে। এরপর যখন সে বড় হয় তখন আস্তে আস্তে সে এক একটা ঔষধের দিকে চলে যায়। এটা হলো ধাতুগত ঔষধ, যে শিশুটা জন্ম হয়েছে কোন ঔষধের উপরে। এখন যদি আপনি কোনো রোগীর ধাতুগত গঠনটা বুঝতে পারেন, ধাতুগত গঠনের উপরে নির্ভর করে ওষুধটা বুঝতে পারেন, তাহলে আপনি অবশ্যই বলে দিতে পারবেন যে সে যদি লাইকোপোডিয়ামের হয় তাহলে তার ডান কিডনিতে বা তার গল ব্লাডারে বা লিভারে সমস্যা দেখা দিবে। তাহলে কোন লাইকোপোডিয়ামের রোগী যদি আপনার কাছে আসে তাহলে তার রোগগুলো আপনি আগে থেকে বলে দিতে পারবেন, বা রোগীর জন্য ভবিষ্যতে তার কি কি রোগ হইতে পারে সেটা বলে দিতে পারবেন। ধরুন আরেকজন রোগী আসলো আপনার কাছে সাধারণ সমস্যা নিয়ে, তিনি খুবই ভদ্র মানুষ, তিনি সমাজের একজন উচ্চ পদস্থ ব্যক্তি, কিন্তু তিনি ডাক্তারের কাছে আসার পর ডাক্তার সাহেবকে বারবার অনেক সম্মান করে কথা বলতেছেন, স্যার স্যার বলতেছেন, ডাক্তার সাহেব বলে বলে বারবার সম্মান করতেছেন, একটা কথা বলতেছেন 2-3বারই স্যার স্যার বলতেছেন। উনি কিন্তু একজন উচ্চ পদস্থ ব্যক্তি, কিন্তু একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আসলেন, একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে বারবার স্যার বলতেছেন। এটা হলো ওনার অতিরিক্ত ভদ্রতার পরিচয়। এই ব্যক্তিটা ভবিষ্যতে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি, এটা আপনি একবারে নিশ্চিন্তে বলে দিতে পারবেন। এটা কি কারো বিশ্বাস হয়? বিশ্বাস হওয়া তো কঠিন স্যার। এটার কারণটা এই রুগীরা যে এত ভদ্রতা দেখাচ্ছে, উনি ভবিষ্যতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। এটা কারণ কি? আমি যদি রেপার্টরিতে দেখি, আমি রেপার্টরিটা ওপেন করতেছি, সবাই আমার রেপার্টরি দেখতে পারতেছেন না? জি 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 দেখতে আচ্ছা। পাচ্ছি স্যার। যে মাইন্ড চ্যাপ্টারে একটা রুব্রিক আছে, পোলাইট টু পোলাইট। ঠিক আছে, পোলাইট অর্থ ভদ্র, এই যে পোলাইট টু পোলাইট মানে ভদ্র মানে অতিরিক্ত ভদ্র, টু পোলাইট মানে অতিরিক্ত ভদ্র। যে একজন উচ্চ পদস্থ ব্যক্তি একজন হোমিওপ্যাথিক ডাক্তারকে বারবার স্যার স্যার বলে সম্বোধন করতেছে, অতিরিক্ত ভদ্রতা দেখায়। এখন এখানে 3টা মেডিসিন আছে, দেখেন 2টা মেডিসিন কি, একটা হলো কার্সিনোসিন, একটা হলো স্টাভিসেগ্রিয়া। কার্সিনোসিনের রোগীরা অতিরিক্ত ভদ্র হয়, তাহলে তার ওষুধ যদি কার্সিনোসিন হয় তাহলে তার ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তার মানে অতিরিক্ত ভদ্র হয় কার্সিনোসিন এবং স্টাভিসেগ্রিয়া। এই জন্য বলা যায় যে এই 2টা রোগীরাও ভবিষ্যতে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা তাদের বেশি থাকে। আচ্ছা, এখন বলতে পারেন যে কার কোন স্থানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে? স্টাভিসেগ্রিয়া কোন স্থানে ভালো কাজ করে? স্যার বেসিক্যালি তো ইন্দ্রিয়তে ভালো মনে হয় কাজ করতে পারে বেশি। হ্যাঁ, ইন্দ্রিয় কাজ করে, যেমন জরায়ুতে টিউমার হলো, জরায়ুতে ক্যান্সার হলো, সার্ভিক্সে ক্যান্সার হলো, এইসব জায়গায় স্টাভিসেগ্রিয়া ভালো কাজ করে। এখন কোন ভদ্র মহিলা বা খুবই ভদ্র যে বারবার আপনাকে স্যার বলতেছেন, সে যদি তার জরায়ুতে ক্যান্সার নিয়ে আসে, তার হিস্ট্রিতে আপনি অন্যান্য বিষয়গুলো পান যে সাপ্রেসড, অ্যাঙ্গার সাপ্রেসড, রাগটা প্রকাশ করে না, তাহলে আপনি নিশ্চিন্তে স্টাভিসেগ্রিয়া দিতে পারবেন। আর কার্সিনোসিন সাধারণত ফুসফুস
বা কার্সিনোসিন অনেক বড় মেডিসিন, কিন্তু মেন তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ফুসফুসে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন তো সবাই? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে এই আজকে আমি ধাতুগত বিষয়গুলো একবারে সাধারণ ধারণা দিতেছে, একবারে সামান্য। আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো পরে। এই কোর্সে আমরা কি কি বিষয় আলোচনা করবো সব বিষয়টা নিয়ে একটা ধারণা দিব আজকে। ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো, ঠিক আছে, আপনি যদি ধাতুগত লক্ষণটা বুঝতে পারেন বা ধাতুগত গঠনটা বুঝতে পারেন, তাহলে বলে দিতে পারবেন যে তাদের সংসার টিকবে কি টিকবে না। এটা কিভাবে সম্ভব? ধরুন এক ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হলো, আপনি ছেলেটির ধাতুগত গঠন এবং লক্ষণ দেখে বুঝতে পারলেন যে এই ছেলেটি হবে ফ্লোরিক অ্যাসিড বা ফসফরাস। সে হয়তো ফসফরাসের ধাতুগত গঠনের বা ফ্লোরিক অ্যাসিডের। আর যে মেয়েটির সাথে তার বিয়ে হয়েছে, মেয়েটির গঠনগত সে সিপিয়া। এখন কেউ বলতে পারেন যে এই বিয়েটা টিকবে কি টিকবে না? খুব কঠিন চাপ। লিখবে না, জানা আছে। কঠিন। কারণ দুইজন হলো দুই মেরু, Dissimilar দুইজন দুই হচ্ছে, স্যার। মেরু বিপরীত দিকের। কি জন্য? টানাটানি লেগে যাবে। কি সমস্যাটা? একজন চায় একজন চায় না। দুজনের চাওয়া পাওয়া মিলবে না স্যার। হ্যাঁ, এটাই বুঝতে হবে যে ফ্লোরিক অ্যাসিডের সাথে যদি সিপিআর বিয়ে হয়, তাহলে তাদের সংসারটা না টিকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ ফ্লোরিক অ্যাসিডের অত্যাধিক সেক্সুয়াল চাহিদা থাকে, আর সিপিআর সেক্সের প্রতি সম্পূর্ণ অনীহা থাকে। এই জন্য তাদের মধ্যে সংসারটা না টিকার সম্ভাবনা বেশি। ফ্লোরিক অ্যাসিডের রোগীর এমন হয় যে তারা সেক্স ছাড়া কিছু বুঝে না, তারা সেক্স করতে না দিলে সংসারের বাজারও করা বন্ধ করে দেয়। আর সিপি হলো সম্পূর্ণ বিপরীত। এই জন্য আমরা যদি ধাতুগত বিষয়টা বুঝতে পারি, তাহলে অনেক কিছু বলে দিতে পারবো। আবার একজনের ধাতুগত গঠন থেকে বুঝতে পারলেন সে নাক্স ভূমিকা। তাহলে নাক্স ভূমিকা কি করে? সে তার কর্মচারীদের সাথে খুব খারাপ ব্যবহার করে। সে হয় খুবই উচ্চবিলাসী, সে প্রচুর টাকা ইনকাম করতে চায়, এই ধরনের তার টেন্ডেন্সিটা থাকে। সে প্রচুর পরিশ্রম করবে, সে পরীক্ষায় ফার্স্ট হবে, আর তার নিয়ন্ত্রণে যারা থাকে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করবে, সেটা বাবা মা হোক বা কর্মচারী হোক। আবার ফসফরাস যারা হয় তারা কি করে? ফসফরাসের রোগীরা কিন্তু তারা গঠনগতভাবে লম্বাচড়া হয়, পাতলা হয়, তারা কিন্তু আবার সবার সাথে মিশতে চায়, তাদের বন্ধুর অভাব থাকে না। আপনার চেম্বারে আসবে, সে আইসা একবারে আপনার চেয়ারের পাশে তার বসার চেয়ারটা নিয়ে এসে বসবে, মানে সে যেন একজন পুরান বন্ধুর সাথে দেখা করতে আসছে, এমন ভাবে সে আপনার সাথে এসে ব্যবহার করবে। মানে অনেকদিন যাবত আপনার সাথে পরিচিত, আপনি তার খুব কাছের বন্ধু, এমন ভাবে এসে কথা বলবে। আবার ন্যাপটা মেয়র কি করবে? ন্যাপটা মেয়র কিন্তু সে চুপচাপ বসে থাকবে, কোন একটা চেয়ারে বসবে, কোনো কিছু আপনি তার থেকে বের করতে পারবেন না খুব সহজে। আর তাকে সান্ত্বনা দিলে তো শেষ, এই রোগী আর আসবে না। মানে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। যখন আমরা কোনো রোগীর বলার আগেই তার সমস্যার কথাগুলো বলতে পারবো, তখন কিন্তু রোগীর আপনার উপর তার আস্থা তৈরি হবে। আর এটাই হবে আপনার সফলতার মূল চাবিকাঠি। যখন রোগী আপনার উপর বিশ্বাস করতে পারবে, আপনার উপর আস্থা রাখবে, তখনই কিন্তু তার চিকিৎসা করাটা খুব সহজ হবে। আর সেটা সম্ভব হবে যদি আপনি আগের থেকেই তাকে কিছু বলতে পারেন বা তার সম্পর্কে একটা ধারণা দিতে পারেন। আমরা এই কোর্সের প্রথম 4টি ক্লাসে কেস টেকিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেস টেকিং কিভাবে করতে হবে, কিভাবে নিতে হবে, আমরা ক্লাসে কিছু ডাক্তার বানাবো আর কিছু রোগী বানাবো। কিভাবে কেস নিতে হয় একবারে প্র্যাকটিক্যাল ভাবে আমরা এই কেস টেকিং বিষয়গুলো শিখবো। কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে প্রশ্ন করা যাবে না, প্রতিটা বিষয় একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা ক্লাসে শিখবো। এরপর ওষুধ চেনার কৌশল নিয়ে আলোচনা করব, যে আমরা একটা ওষুধ কিভাবে চিনবো। তাই অনেকে ভাবতে পারেন কেস টেকিং এর উপর এত ক্লাস নেওয়ার প্রয়োজনটা কি? মানে অনেকের কাছে এটা বিরক্ত লাগতে পারে, কেস টেকিং কিন্তু এত মজার ক্লাস না, এটা একটু বিরক্তিকর ক্লাস। কিন্তু কেস টেকিং কিন্তু মেন। আপনি কেস টেকিং যদি দুর্বল হন, তাহলে আপনার ওষুধ নির্বাচনে ভুল হবে। ঔষধ নির্বাচন করতে পারবেন না, রোগীর ধাতুগত গঠন নির্বাচন করতে পারবেন। একটা পূর্ণাঙ্গ কেস টেকিং এর মাধ্যমে আমরা রোগীর ধাতুগত গঠন বের করতে পারবো এবং তার ওষুধটা নির্বাচন করতে পারবো। একটা বাড়ির জন্য যেমন ফাউন্ডেশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কেস টেকিংটা তেমনি গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, তাহলে সম্পূর্ণ বাড়িটাই দুর্বল হয়। আপনি ফাউন্ডেশন দুর্বল করে যদি উপরে রড সিমেন্ট বালু অনেক বেশি দেন, তাতে কিন্তু বাড়িটা মজবুত হবে না, কারণ আপনার ফাউন্ডেশনই দুর্বল। এই জন্য আপনি রোগীর ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে যতই ল্যাবরেটরি ব্যবহার করেন, যত কিছু ব্যবহার করেন, যত মেথড ব্যবহার করেন, কোনো কিছুতে কাজ হবে না যদি আপনার কেস টেকিংটা দুর্বল থাকে। তাই সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ হলো, কেস টেকিং এর ক্লাসগুলো আপনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে করবেন এবং কেস টেকিংটা সবচেয়ে ভালোভাবে শিখবেন।
আমরা পূর্ণাঙ্গ কেস টেকিং শিখবো, আমরা সংক্ষিপ্ত কোনো কেস টেকিং শিখবো না। ধাতুগত লক্ষণ দিয়ে বা ধাতুগত গঠন দিয়ে আমরা কিভাবে রোগীর আগের থেকে রোগ বলে দিতে পারবো সেটা আমরা একটু আগে আলোচনা করেছি। কিন্তু প্রশ্ন হলো, কেন একজন লাইকোপোডিয়ামের রোগীর ডান পাশে রোগ হয়? লাইকোপোডিয়ামের রোগীদের কেন ডান পাশে রোগটা হয়? কেন বা তারা ডান পাশের কিডনিতে আক্রান্ত হয়? এই কেনর উত্তর দেয় মায়াজম। মায়াজম হলো সেই বিষাক্ত শিকড় যা রোগীর ধাতুগত কাঠামো তৈরি করে। মায়াজম ছাড়া ধাতুগত আলোচনায় ঠিক তেমনি যেমন প্রাণহীন দেহ। যদি আপনি ধাতুগত গঠনটা ভালোভাবে বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই মায়াজম বুঝতে হবে। যদি মায়াজম না বুঝেন তাহলে আপনি ধাতুগত গঠনটা বুঝতে পারবেন না। মাস্টার হেনিম্যান আমাদের শিখিয়েছেন মায়াজমকে আড়াল করে আপনি যদি কেবল উপরিভাগের লক্ষণ দিয়ে চিকিৎসা করেন তবে রোগটি সাময়িকভাবে চাপা পড়বে বা রোগী কিছুটা উপশম পাবে, কিন্তু চিরতরে নির্মূল হবে না, রোগীকে স্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব হবে না। তাই আমাদেরকে অবশ্যই মায়াজমটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি পূর্ণাঙ্গ কেস টেকিং করতে পারি তখন আমরা রোগীর মায়াজমটাও বুঝতে পারবো, রোগীর কোন মায়াজমের সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। যেমন আমরা জানি যে সোরা হলো ফাংশনাল কোনো সমস্যা দেখা দিলে রোগীর মধ্যে সেটা হবে সোরা। রোগী যদি সোরার রোগী হয় তাহলে তার ফাংশনাল সমস্যা দেখা দিবে, তার প্যাথোলজিক্যাল সমস্যা দেখা দিবে না। যেমন মেশিন আছে কাজ করতেছে না, মানে ফাংশনাল সমস্যা, এটা হলো সোরা। আর সাইকোসিস হলো বৃদ্ধি, অতি বৃদ্ধি, তার মধ্যে সবকিছু বেশি দেখা দিবে। যেমন শরীরে একটা টিউমার হয়েছে, এটা একটা বৃদ্ধি, তার প্রচুর ঋতুস্রাব হইতেছে, এটা হলো বৃদ্ধি। সকল অতিরিক্ত এবং বৃদ্ধি এগুলা হলো সাইকোসিস। আর সিফিলিস হলো ধ্বংসাত্মক, যেমন হালকা কেটে গেছে এটা বড় ক্ষত পরিণত হয়ে গেল, এখান থেকে পুষ পড়া শুরু হয়ে গেল, মানে ধ্বংসাত্মক যে সকল বিষয়গুলো আছে সেটা হলো সিফিলিস মায়াজম। আর টিউবারকুলার হলো যখন পুজের সাথে রক্ত যাওয়া শুরু হবে বা নাক থেকে রক্তপাত হওয়া বা শরীরের অন্যান্য জায়গা থেকে রক্তপাত হওয়া, এটা হলো টিউবারকুলার। এই মায়াজম নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। একজন দক্ষ রেপার্টরি বিশেষজ্ঞ তখনই সফল হন যখন তিনি রেপার্টরি রুব্রিকের সাথে মায়াজমের ফিল্টার ব্যবহার করতে পারেন। যখন আমরা রেপার্টরি ব্যবহারের সাথে মায়াজমটাকে ব্যবহার করব তখন আমরা সফল ডাক্তার হতে পারবো। আমাদের এই কোর্সে আমরা শিখবো কিভাবে কেস টেকিং এর মাধ্যমে মায়াজম চিনতে হয়। রেপার্টাইজেশনের পর প্রাপ্ত ওষুধগুলোর মধ্যে থেকে সঠিক মায়াজমেটিক ওষুধ কিভাবে নির্বাচন করতে হয়, এগুলো সবই আমরা সফটওয়্যারের মাধ্যমে শিখবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোগীর মায়াজম জানলে আমরা আগে থেকে বুঝতে পারবো রোগটি কি আরোগ্য হবে, আর যদি হয় কতদিন লাগবে, নাকি আদৌ আরোগ্য হবে না। বা আমি যে সঠিক ওষুধটা দিলাম এই ওষুধটা দেওয়ার পর দেখা গেল যে 60% 70% আরোগ্য হওয়ার পর আর আরোগ্য হচ্ছে না, তখন আমাদেরকে কি করতে হবে এটাও যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে মায়াজম বুঝতে হবে। এখন আমি আপনাদেরকে একটা জীবন্ত উদাহরণ দেখাবো যা আমাদের আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। আমরা এখন ডাক্তার প্রদীপ কুমার গুপ্ত স্যারের একটা ভিডিও দেখব। এখানে তিনি একটি অত্যন্ত জটিল প্রোস্টেট ক্যান্সারের কেস শেয়ার করেছেন। ভিডিওটি দেখার সময় আপনারা সবাই খেয়াল করবেন এখানে মায়াজমের কি ভয়াবহ তাণ্ডব ছিল এবং কিভাবে হোমিওপ্যাথি এই রোগীকে আরোগ্য করে। ঔষধ কিন্তু একবারে সাধারণ একটা ওষুধ যেটা আমরা সবাই জানি। তাকে ভিডিওটা দেখি। केस ऑफ कार्सिनोमा प्रोस्टेट, ये मैंने इसलिए रखा है कि इसमें अनबिलीवेबल टाइम में अनबिलीवेबल चेंज आया। ये डायबिटीज है इनको 20 साल से। মানে প্রোস্টেট ক্যান্সারের একটা কেস দেখাচ্ছেন, এটা একটা সেমিনারে, এটা হোমিওপ্যাথিক সেমিনার না, এটা অন্য একটা সেমিনারে, যেটা এই রোগীর 20 বছর যাবত ডায়াবেটিসও আছে, हाइपोथायरॉयडिज्म है 10 साल से, থাইরয়েডের সমস্যা 12 বছর যাবত, और इनको हाइपरटेंशन है 10 साल से, और साथ में विटिलो। আর 10 বছর যাবত উনি প্রেশারের সমস্যা ভুগতেছেন, এর সাথে সেতি রোগের সমস্যা আছে, ভিটিলিগো যেটাকে বলা হয়। वो है, ये इनका रजिस्ट्रेशन था और ये इनका पीएसए लेवल 3000 था। কেউ চিন্তা করতে পারে যে পিএসএ লেভেল 3000, যে জায়গায় 10-এর উপরে হইলেই সেটাকে ক্যান্সার বলা হয়, প্রোস্টেট ক্যান্সার। तो मैं लास्ट 40 ईयर से प्रैक्टिस कर रहा हूँ, 3000 पीएसए लेवल मैंने पहली बार देखा किसी। মানে উনি বলতেছে যে আমি 40 বছর যাবত প্র্যাকটিস করি কিন্তু কারো পিএসএ 3000 হইতে পারে, এটা আমি প্রথম দেখছি। এখানে কিন্তু সব লেখা আছে, ডায়াবেটিস 20 বছর যাবত, মাউথ মুখে আলসার আছে সেটা 3 মাস যাবত, ভিটিলিগো 6 বছর যাবত, হাইপারটেনশন 12 বছর, 10 বছর হাইপারটেনশন, তারপরে হাইপোথাইরয়েডিজম 12 বছর।
in the patient. एक वेल डॉक्यूमेंटेड डायग्नोस केस था, सर्जरी कराने वाले थे, किसी ने बोला होम्योपैथी ट्राई कर लीजिए, डॉक्टर साहब के पास जाइए, तो मेरे पास आ गए। आगे क्या हुआ, वो ये इनका रिपोर्ट है किसी पैथोलॉजी का जो NABL एक्रेडिटेड है, और रिपोर्ट भी मैंने नहीं कराई थी, ये ऑलरेडी लेके आए थे डॉक्टर शेखर वाजपेयी जो উনি বলতেছেন যে আমি এই রিপোর্ট আমি করাইনি, এটা উনি একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছিলেন, উনি করাইছিলেন। এই পরীক্ষার মধ্যে দেখা গেছে যে তার পিএসএ 3000। कंसल्टेंट यूरोलॉजिस्ट है, उन्होंने कराया था 3000 PSA। ওষুধটা সবাই দেখবেন যে ওষুধটা কি দিছে, ওষুধটা চিনেন সবাই? জি জি সালফার স্যার, সালফার। কত পটেন্সি? 6 6। ये मेरा मेडिसिन था उनके लिए, बातचीत करने के बाद। होम्योपैथी का एक सिंपल मेडिसिन है, जो भी होम्योपैथी जानते हैं सब जानते हैं, सल्फर एक मेडिसिन है। और ये फर्स्ट फॉलो अप आफ्टर फ्यू डेज जो आपको PSA মানে প্রথম ফলো আপ, ওষুধ সালফার দেওয়ার পর প্রথম ফলো আপে আসছে, 1 মাসের কম। प्रोस्टेट स्पेसिफिक एंटीजन कितना था पहले? 3000 का, अब 114 है, 154। 1 মাসের ওষুধে 3000 থেকে 154তে নেমে আসছে। এটা বিশ্বাস করা যায়? হোমিওপ্যাথির মাধ্যমে 3000 থেকে 154তে নামে আসছে 1 মাসের মধ্যে। कितने दिन में इतना आराम आ गया आपको? 1 महीने करीब। 1 महीने में PSA 3000 से 154 आ गया। और डायबिटीज बिल्कुल ठीक है, डायबिटीज नॉर्मल चलेगी। और जो 3 टैबलेट लेता था मैं, 1 टैबलेट लेता। ডায়াবেটিস আগে 3 বার উনি ইনসুলিন ওষুধ খেতেন, এখন 1 বার খান। ডায়াবেটিসও স্বাভাবিক হয়ে গেছে। इसलिए कि मतलब ज्यादा डाउन नहीं हो जाए, वो भी छूट जाएगी अगर आप पूरा परहेज करेंगे। মানে একটা করে খায়, কারণ একটু হাফ ডাউন হয়, এজন্য একটা করে খাইতেছে। ठीक है, ডাক্তার বলে দিয়েছেন যে এটাও লাগবে না, এটাও বাদ দেওয়া যাবে। इन्होंने बोला इनका PSA 3000 से 154 1 महीने के अंदर आ गया, और डायबिटीज भी उसी मेडिसिन से कंट्रोल हो गई। एंड दे रिड्यूस द मेडिकेशन। दिस वाज माय प्रेस्क्रिप्शन মানে সালফার 9 দেওয়া হয়েছে আর কি। एंड दिस इज द PSA रिपोर्ट आफ्टर ए मंथ 154, सेम लैबोरेटरी। মানে একই ডায়াগনস্টিক সেন্টার থেকে আবার পরীক্ষা করা হয়, এই 1 মাসের মধ্যে দেখা গেছে যে রিপোর্টের মধ্যে 154 চলে আসছে। और यहाँ कोई नेम मेंशन नहीं है रेफरिंग फिजिशियन का, क्योंकि मैंने बता दिया था मेरा नाम बताना नहीं है, आप करा के लाइए। फिर मुझे ये बताइए कि ये जो मेडिसिन खा रही हैं कितने दिन हो गए खाते हुए? 2 महीने। 2 महीने पहले आपका PSA कितना था? 3000। प्रोस्टेट स्पेसिफिक एंटीजन 3000 था, और अभी कितना है? 29। 2 মাসের মধ্যে পিএসএ নেমে আসছে 29, 29 নেমে আসছে। कब कराई रिपोर्ट? ये 3 तारीख। और यहाँ पर आप आए थे 20/12 को, तो 20/12 मतलब लगभग 1.5 महीने में 3000 से प्रोस्टेट एंटीजन 29 आ गया। মানে 2 মাসও না, 1.5 মাসের মধ্যে 3000 থেকে 29 নেমে আসছে। जो लोग कहते हैं कि होम्योपैथी बहुत स्लो काम करती है, आप उनको क्या कहना चाहेंगे? ऐसा আমরা কিন্তু নিজেরা বলি যে হোমিওপ্যাথি অনেক স্লো কাজ করে, কারণ ওনারা রোগীদেরকে জিজ্ঞাসা করতেছে যে এটা কি হোমিওপ্যাথি, তো অনেকে বলে যে স্লো কাজ করে। রোগী বলতেছে যে না, এটা অবিশ্বাস্য যে এটা এত দ্রুত কাজ করে। एलोपैथिक के डॉक्टर्स को भी यकीन नहीं है कि मुझे 29 आ गया, वो भी सब चौंक रहे हैं सर। যে ডাক্তার পরীক্ষা করাইছিলেন ওই ডাক্তার দেখে এটা অবাক হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব, উনি আশ্চর্য হয়ে গেছে। So this PSA level from 3000 became 29 in less than 2 months. This was the prescription and this is the report. Same laboratory, not mentioned is the name of physician.
मतलब 2 हो गया। हाँ ठीक है। then शुरू में कितना था 3000 से 1.9 मतलब 2 हाँ 3000 से PSA जो है वो 2 पे आ गया। যে 3 মাসের মধ্যে ওনার পিএসএ লেভেল এখন চলে আসছে 2 এ, মানে 2 না 1.9, 2 এর চেয়ে একটু কম। तो डायबिटीज भी ठीक ही हो गई। हाँ डायबिटीज की थायराइड की कोई दवाई खाना ना, ठीक है ना। और ডায়াবেটিস, থাইরয়েড, প্রেসার সব ওষুধ বন্ধ করে দিতেছে। बीपी भी ठीक है। प्रेशर कोई और सब बात कंट्रोल नहीं है। है, और नहीं। ठीक है ना, कोई परेशानी हो आप मुझे बताओ। So within 3 months, their PSA level from 3000 it became 1.9, and diabetes controlled, blood pressure controlled, and the hypothyroidism. All the comorbidities are fine now. The creatinine level was 2 only. PSA is 4.01. And this is the final follow-up. এটা হলো চতুর্থ ফলো আপ। सही बताइए कैसे हो। बिल्कुल ठीक हो, क्या क्या ठीक है। थायराइड सही है, शुगर सही है, ब्लड सही है, और किडनी सही है, शुगर भी सही है, प्रोस्टेट सही है, प्रोस्टेट कैंसर भी सही है। मुझे ऐसी बात बताओ कि दुनिया कहती है कि कैंसर ठीक हो सकता है। এখন চতুর্থ ফলো আপে দেখা গেছে যে তার প্রেসার, ডায়াবেটিস, তার থাইরয়েডের সমস্যা, প্রোস্টেটের ক্যান্সারের সমস্যা সব ভালো। এখন ওনাকে জিজ্ঞাসা করতেছে যে সবাই তো বলে, পৃথিবীর সবাই বলে যে ক্যান্সার ভালো হয় না। এখন রোগী বলতেছে যে আমি তো নিজেই বুঝতেছি যে আমি ভালো হয়েছি, কে বিশ্বাস করে না করে এটা দেখার বিষয় না। आपके प्रोस्टेट कैंसर ठीक है आता, मेरा तो सही रहा, आता नहीं है, हमको दवाई ले रहा हूँ और दवाई ले रहा हूँ सही है, और एलोपैथिक दवाइयां भी सारी बंद है। কোনো অ্যালোপ্যাথি ওষুধ খানি। আমরা কিন্তু সবসময় রোগীকে বলে দিই যে আপনার ডায়াবেটিস আর প্রেশারের ওষুধটা কিন্তু খাবেন আমাদের হোমিও ওষুধের সাথে। কিন্তু এক সালফারে ওনার ডায়াবেটিস, প্রেশার, তার থাইরয়েডের সমস্যা, তার ক্যান্সারের সমস্যা সব ভালো করছে। ওনার কোনো অ্যালোপ্যাথি ওষুধ চলতেছে না এখন, বর্তমানে সব বন্ধ। प्रोस्टेट कैंसर किसी को बताऊं मुझे मानेगा कैंसर ठीक हो जाएगा। तो अपने रिश्तेदार को नहीं, अपने जो मतलब बताओ ना कि उसको सब बॉडी डायबिटीज होने वाला है, डायबिटीज किसी को ठीक है, सारी चीजों से अपना दवाई बंद है, सारी दोनों एलोपैथी वाली এই যে পিএসএ 1.9, স্লিপ গুড, ঘুম ঠিক আছে, প্রস্রাব কোনো সমস্যা নেই, কোনো মেডিসিন লাগে না, কোনো অ্যালোপ্যাথি মেডিসিন লাগে না। So within 4 months, everything all right. Prostate cancer, diabetes, hypertension, hypothyroidism. And this is the last report. Glucose fasting is 124, and the PSA is now 1.9 again in the last line. Thank you very much. এই কেসটা দেখে কে কি বুঝলেন যে হোমিওপ্যাথিতে কি করা সম্ভব? অবিশ্বাস্য ভিডিও স্যার। এটা সত্যি অবিশ্বাস্য। আমাদের সবচেয়ে কমন মেডিসিনের মধ্যে একটা, যে সালফারের মতো একটা ওষুধ দিয়ে 4 মাসের মধ্যে 3000 থেকে 1.9 নিয়ে আসা। সাথে সবচেয়ে বড় ব্যাপার হলো ডায়াবেটিস, প্রেশারের ওষুধ বন্ধ করে দেওয়া, থাইরয়েডের ওষুধ বন্ধ করে দেওয়া, যেটা অ্যালোপ্যাথিতে বলে যে এটা সারা জীবন খাই যেতে হবে যতদিন বাঁচে। ওনার আগ্রাতে একটা ক্যান্সার হাসপাতাল আছে। ওনার সবচেয়ে বেশি ভালো লাগে যে বিষয়টা, ওনার ক্যান্সার হাসপাতালে যে রোগী যাক, যে কোনো সমস্যা নিয়ে যাক, ক্যান্সার হোক বা অন্য যে কোনো রোগ নিয়ে যাক, উনি বসায় 20 মিনিটের মধ্যে উপশম দিবে। ওনার কথা হলো যদি রোগী 20 মিনিটের মধ্যে যদি বলে যে ভালো লাগতেছে তাহলে ওষুধ ঠিক আছে। এটা হলো ওনার চ্যালেঞ্জ, যে 20 মিনিটের মধ্যে রোগীকে ওনার যত ওষুধ আছে সব বন্ধ করে শুধু হোমিওপ্যাথিক ওষুধ দিবেন। 20 মিনিটের মধ্যে রোগীকে বলতে হবে যে না আমি আরাম পাচ্ছি। কেসটা দেখানোর আমার যে উদ্দেশ্যটা সেটা হলো যে আপনি যদি হোমিওপ্যাথি ভালোভাবে শিখতে পারেন,
আপনার পক্ষে এই ধরনের রোগী ভালো করা সম্ভব। তবে হোমিওপ্যাথির একবারে মূল বিষয়গুলো বুঝতে হবে। আমরা সালফার ম্যাথমেটিকাতে কয়েক হাজার বার পড়তে পারি, কিন্তু সালফারটা কি সেটা যদি না বুঝি তাহলে রুগীকে কিন্তু আমরা ওষুধটা দিতে পারবো না। রুগী কিন্তু জীবিত মানুষ, আর আমরা ম্যাথমেটিকাতে যেটা পড়ি সেটা কিন্তু মৃত। আমাদের প্রতিটা ওষুধকে জীবিত মানুষের মতো পড়তে হবে। আপনি যখন সালফার ওষুধটা পড়বেন, তখন আপনার সামনে যখন একটা সালফার রুগী হাইটে যাবে, তখন আপনি বলে দিতে পারবেন যে এই রুগীটা সালফারের, কারণ তার মধ্যে এই লক্ষণগুলো আছে। সালফারের আমরা যে লক্ষণগুলো ম্যাথমেটিকাতে পড়ছি, এই লক্ষণগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। ম্যাথমেটিকা পড়তে হবে জীবিত ভাবে। একটা কেন্টের একজন ছাত্রী ছিলেন, উনি একটা ম্যাথমেটিকা লিখছিলেন, খুব ভালো একটা ম্যাথমেটিকা। এই ম্যাথমেটিকাতে উনি এইভাবে তুলে ধরছেন যে ক্যালকুলিয়া কার্ভ আর ফসফরাসের যদি বিয়ে হয় তাহলে তাদের বাচ্চা কি হবে, কেউ বলতে পারেন? সরি, ক্যালকুলিয়া কার্ভ আর ফসফরাসের যদি বিয়ে হয় তাহলে তাদের বাচ্চা কি হবে? ক্যালকুলিয়া ফস হবে। উনি প্রতিটা ওষুধের বিয়ে করাইছেন, একটা ওষুধের সাথে আরেকটা ওষুধের বিয়ে করাইছেন, তাদের বাচ্চা হয়েছে, বাচ্চার কি ওষুধ দিতে পারে, এভাবে উনি ম্যাথমেটিকাটা লিখছেন। আমাদেরকে ওষুধগুলো বুঝতে হবে এইভাবে। যদি আমরা জীবিত ম্যাথমেটিকা পড়তে পারি, তখন আমরা যে কোনো রোগীকে সহজে চিকিৎসা দিতে পারবো। আর এই ভিডিওটা আমি সবাইকে দিয়ে দিব গ্রুপে, সবাই নামায় নিবেন, আর এই ভিডিওটা বারবার দেখবেন। দেখলে আপনার মধ্যে একটা উৎসাহ তৈরি হবে যে আমিও পারবো, আমার পক্ষেও সম্ভব। স্যার তো আর অন্য কোনো ওষুধ দেয় নাই, এমন কোনো ওষুধ দেয় না যেটা আমরা জানি না। আমরা সবাই জানি এমন একটা ওষুধ দিচ্ছেন সালফার। আরেকটা কেস আছে এমন, স্টাবিসিগ্রিয়া, খুব সুন্দর। এই কেসটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। যদি আপনারা আপনাদের প্র্যাকটিসে এই জাদুকরি রেজাল্টটা পেতে চান, তবে আপনাদেরকে প্রথমে যে বিষয়টা আয়ত্ত করতে হবে তা হলো মাস্টার কেস টেকিং। কারণ কেস টেকিং ছাড়া কোনোভাবেই আপনি রোগীর জন্য সঠিক ওষুধ, সঠিক মায়াজম, সঠিক ধাতুগত গঠন নির্বাচন করতে পারবেন না। এই জন্য আমরা শিখবো কিভাবে একজন রোগীর ভিতর থেকে সেই বিশেষ লক্ষণগুলো বের করে আনতে হয়। কোন কৌশলে আমরা রোগীর কাছ থেকে তার ভিতরের লক্ষণগুলো বের করে আনবো, এগুলো আমরা কেস্টিং এর মধ্যে শিখবো। কেস্টিং এর পর যে গুরুত্বপূর্ণ বিষয়টি আসে তা হলো এই দীর্ঘ কেস্টিং থেকে সঠিক লক্ষণ নির্বাচন করা। এটাই কিন্তু মূল বিষয়। আর এই বিষয়টা আমি আজ পর্যন্ত কোনো ডাক্তারকে বিশ্লেষণ করতে শুনি নাই। আপনারা হয়তো শুনতে পারেন রোগী কেস্টিং করলাম, কিন্তু কেস্টিং থেকে আমি কিভাবে লক্ষণ নির্বাচন করব, কয়টা লক্ষণ নির্বাচন করব, কোন ধারাবাহিকতা নির্বাচন করব, এই বিষয়টা আজ পর্যন্ত আমি কোনো ডাক্তারকে বর্ণনা করতে শুনি নাই। এই জন্য দেখা যায় যে অনেকেই ইউটিউবে অনেক সফল কেস দেন যে আমি রেপার্টরি করে এই লক্ষণগুলো পাইছি, এই লক্ষণের উপর ভিত্তি করে আমি ওষুধ দিছি, দেওয়ার পর ভালো রেজাল্ট পাইছি। তখন দেখা যায় যে লক্ষণ নিচ্ছে কয়টা, দেখা যায় 20টা-25টা লক্ষণ নিছে। 20টা-25টা লক্ষণ নিলে দেখা যায় কি হয় যে প্রথম দিকে বড় বড় ওষুধগুলো চলে আসে। এর চেয়ে বড় সমস্যা হয় যে এই বড় বড় ওষুধগুলো সবগুলো লক্ষণকে কভার করে নাই। রোগী যে সকল লক্ষণগুলো বলছে, ডাক্তার সব লক্ষণগুলোই রেপার্টরিতে ঢুকে একটা ওষুধ সিলেকশন করছে। আরেকটা কাজ করে কি, যে প্রথম যে ওষুধ আসছে এই ওষুধটা দিছে, পরে দেখা গেছে যে না, পরে ফলো এসে বললো যে কোনো উপকার পায়নি, দ্বিতীয় ওষুধটা দিতেছে, দ্বিতীয় ওষুধে কাজে নেই, এরপর তৃতীয় ওষুধটা দিতেছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল মেথড, এটা কোনোভাবে অনুসরণ করা যাবে না। আমাদেরকে শিখতে হবে যে এই কেস টেকিং থেকে আমরা কিভাবে সঠিক লক্ষণগুলো নির্বাচন করব। এটা কিন্তু আমাদের প্রথম কাজ। কেস টেকিং করার পর প্রথম কাজ হলো এই কেস টেকিং থেকে কয়টা লক্ষণ নিব, কোনটাকে কোন মানে নিব, অর্থাৎ গ্রেডিং করব। এটার উপরে আপনার পরবর্তী সফলতা নির্ভর করে। আর এই গ্রেডিংটা কিভাবে করতে হবে সেটা আমরা শিখবো ডাক্তার কেন, ডাক্তার পিয়ার স্মিথ এবং ডাক্তার লুক দে শেপারের নিয়ম অনুসারে। এটা আমার বানানো কোনো পদ্ধতি আমি আপনাদেরকে শিখাবো না, এটা শিখাবো ডাক্তার কেন কি বলছেন। ডাক্তার পিয়ার স্মিথ আমেরিকান একজন ডাক্তার। ডাক্তার রাজন শঙ্কর বলেন যে পিয়ার স্মিথ ছিল 3+ ডাক্তার, অর্থাৎ উনি ফিলোসফিতে A+ ছিলেন, রেপার্টরিতে A+ ছিলেন এবং ম্যাথমেটিক্যাতে A+ ছিলেন। এমন 3A+ ডাক্তার খুব কম ছিলেন হোমিওপ্যাথিতে। ডাক্তার পিয়ার স্মিথ খুব ভালো একজন ডাক্তার ছিলেন। ওনার একটা ধারাবাহিকভাবে কিভাবে সিমটম গুলা নিতে হয়, এটা একটা ধারাবাহিক পদ্ধতি আছে, এটা আমরা দেখাবো ক্লাসে। ডাক্তার লুক ডি স্কিপারের কথা আগে বলছি, ওনারও একটা পিরামিডের মতো একটা পিকচার আছে যে আমরা কিভাবে কোন লক্ষণটা পিরামিডের মাথায় রাখবো আর কোন লক্ষণটা পিরামিডের নিচে রাখবো, অর্থাৎ লক্ষণগুলো কিভাবে শ্রেণীবিন্যাস করব। এই শ্রেণীবিন্যাস নিয়ে
ডাক্তার কেন, পিয়ার স্মিথ এবং লুক দি স্কিপার খুব সুন্দর আমাদেরকে কিভাবে শ্রেণী বিন্যাস করতে হবে সেটা শিখিয়েছেন। এটাও আমরা একবারে ছবি সহ কেস টেকিং করার পর কিভাবে করতে হবে সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমাদের কেস টেকিং নেওয়া হলো, লক্ষণ নির্বাচন করা হলো, এরপর আমাদের কাজ কোনটা? এখন আমাদের কাজ হলো সঠিক রেপার্টরি নির্বাচন করা। অনেকে বলে যে কেন রেপার্টরি হলে আমরা সব রোগীকে চিকিৎসা দিতে পারি। এটা একটা ভুল। সকল রোগীকে শুধুমাত্র কেন রেপার্টরির উপর নির্ভর করে চিকিৎসা দিলে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। আমাদের মাঝে কি কখনো এই প্রশ্নটা জাগছে যে কেন কেন রেপার্টরি বের করার পরে আবার অন্যান্য ডাক্তাররা কেন রেপার্টরি বের করছেন? কেন্টের অনেক বছর পরে পাঠক রেপার্টরি লেখছেন, বোরিক লেখছেন, রবার্টস লেখছেন, বর্তমানে সিনথেসিস, মার্ফি, কমপ্লিট এগুলো চলতেছে। এগুলো কি জন্য লেখা হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। প্রতিটা রেপার্টরি একটা ফিলোসফি আছে। এই রেপার্টরিটা কেন লেখা হয়েছে এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমাদের কেস টেকিং করার পর সঠিক লক্ষণ নির্বাচন করার পর পরবর্তী ধাপটা হলো সঠিক রেপার্টরি সিলেকশন করা, যে এই রোগীর জন্য কোন রেপার্টরিটা উপযুক্ত। যেমন কোনো রোগী যদি প্যাথোলজিক্যাল সমস্যা নিয়ে আসে, তার মধ্যে আপনি তেমন কোনো সিমটম পাচ্ছেন না, তখন তার জন্য বোরিক এবং ফাটক হবে সেরা রেপার্টরি। এই রোগীর জন্য যদি আপনি সিনথেসিস, কেন্ট এগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি সঠিক ওষুধটা দিতে পারবেন না, তারা অনেক লক্ষণই মিলাইতেই পারবেন না। আবার কেউ জ্বর নিয়ে আসলো, জ্বরের ক্ষেত্রে বোগার হলো সেরা। কারণ কি, বোগারে জ্বরের যে লক্ষণগুলো আসে, যেমন জ্বরের সাথে তার কনকমিটেন্ট যে সিমটম গুলা, সহগামী লক্ষণগুলো, এগুলা বোগার খুব সুন্দর করে তুলে ধরছেন। জ্বরটা কখন আসে, কখন কমে, এই সময়টাও তিনি খুব সুন্দর করে তুলে ধরছেন, যেটা অন্যান্য রেপার্টরিতে ছড়ানো ছিটানো আছে। আপনি এগুলা পেতে খুব কষ্ট হবে। এই জন্য জ্বরের যে কোনো জ্বরের ক্ষেত্রে বোগার হলো সেরা। এখন জ্বরের কোনো রোগী আসলে আমাদেরকে বোগারটা প্রথম দেখতে হবে। আরেকজন রোগী এসে বললো যে আমার মনে হইতেছে আমি প্রাণী হয়ে যেতেছি, আমি হিংস্র কোনো প্রাণী হয়ে যেতেছি। মানে তার একটা অনুভূতি, ডিলিউশন। বা কোনো রোগী বললো যে আমার পেটে মনে হইতেছে একটা বল ঘুরতেছে, বা আমার পেটে মনে হয় বাচ্চা, কিন্তু মহিলার এখনো বিয়ে হয়নি। এটা একটা অনুভূতি। এই অনুভূতিগুলোর জন্য রবার্টস ছিল সেরা। উনি বড় বড় ম্যাথমেটিকা থেকে যত অনুভূতিগুলো আছে এগুলোকে এক করে এই রবার্টস রেপার্টরি লিখেছেন। এই জন্য অনুভূতির ক্ষেত্রে রবার্টস ছিল সেরা। এই জন্য আমাদের ক্লাসে প্রতিটা রেপার্টরির প্রথমে ফিলোসফি নিয়ে আলোচনা করব, তারপর ওই রেপার্টরি নিয়ে আমরা কেস অ্যানালাইসিস করব, যে এই রেপার্টরি দিয়ে কোন কোন কেসগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। এখন আমরা রেপার্টরি নির্বাচন করলাম, প্রথম কেস নিলাম, পরে লক্ষণ নির্বাচন করলাম, এরপর রেপার্টরি নির্বাচন করলাম। এখন আমাদের পরবর্তী ধাপটা হলো রোগীর জন্য একটা সঠিক ঔষধ নির্বাচন করা। কেস টেকিং করলাম, সঠিক লক্ষণ নির্বাচন করলাম, সঠিক রেপার্টরি নির্বাচন করলাম, রুবিক নিয়েও অ্যানালাইসিস করলাম। কিন্তু রেপার্টাইজেশনে দেখা গেল প্রথমে 5 থেকে 10টা যে মেডিসিন আসছে সবগুলোই পলিকেটস মেডিসিন। এখন আপনি একটা ওষুধকে বাদ দিতে পারতেছেন না। রোগীও এমন কোনো লক্ষণ বলতেছে না যেই লক্ষণ দিয়ে আপনি এই ওষুধগুলোর মধ্যে পার্থক্য করে রোগীকে একটা সঠিক ওষুধ দিবেন। এমন কোনো লক্ষণও রোগীর থেকে পাচ্ছেন না। এখন কি করবেন? এখন কি প্রথম যে 5টা ওষুধ আসছে এই 5টা ওষুধই একসাথে দিয়ে দিবেন, বা 5টা ওষুধ মিলে একটা ককটেল বানায় দিয়ে দিবেন? এগুলো তো আর করতে পারবো না। আমাদেরকে রোগীকে একটা ওষুধই দিতে হবে। আর এটা আমরা কিভাবে করব? এটা কিভাবে সম্ভব হবে? আমাদের তো এক এক সময় এক এক ধরনের রোগী আসবে, এক এক রোগী এক এক ধরনের সমস্যা নিয়ে আসবে। আমাদের তো সবগুলো সমাধানই জানতে হবে। আর এই কাজটা করার জন্য রাডার সফটওয়্যারে কিছু গুরুত্বপূর্ণ মডিউল আছে। এই মডিউলগুলো ব্যবহার করলে আপনি খুব সহজেই রোগীর জন্য একটা ওষুধ নির্বাচন করতে পারবেন। ধরেন আপনার কাছে একজন রোগী আসলো, আপনি সঠিকভাবে কেস টেকিং করলেন, লক্ষণ নির্বাচন করলেন, রেপার্টরি নির্বাচন করলেন। এখন রোগীর 5টা ওষুধ আসছে, এই 5টা ওষুধের মধ্যে বা 3টা ওষুধ আসছে, 3টা ওষুধই সমান মার্ক পাইছে। কোনোভাবে এই 3টা ওষুধ থেকে আপনি পার্থক্য করে রোগীর জন্য সঠিক ওষুধটা দিতে পারতেছেন না। এখন রোগীর মধ্যে আপনি কিছু লক্ষণ দেখলেন উদ্ভিদের নেই, কিছু লক্ষণ দেখলেন, বা রোগীর মধ্যে কিছু লক্ষণ দেখলেন প্রাণীর নেই, হিংস্র, আবার কিছু লক্ষণ দেখলেন খনিজ পদার্থের নেই। রেপার্টরিতে এমন কিছু মডিউল আছে যে আপনি যদি সিলেক্ট করে দেন এই 3টা ওষুধের মধ্যে কোন ওষুধটা প্লান্টের, আপনি ক্লিক করলে যদি রোগীর মধ্যে প্লান্টের লক্ষণ পান তখন এই 3টা বা 5টার মধ্যে কোনটা প্লান্টের সেটা সে নির্বাচন করে দিবে। তখন আপনি নিশ্চিন্তে তাকে সঠিক ওষুধটা দিতে পারবেন।
আর রোগীর মধ্যে যদি প্রাণীনে লক্ষণগুলো বেশি থাকে, অ্যানিমেল থেকে কোন ওষুধটা তৈরি হয়েছে, সেই ওষুধটা নির্বাচিত হয়ে গেছে। এছাড়াও আছে জর্জ ভিথুলকাসের এক্সপার্ট সিস্টেম। জর্জ ভিথুলকাসের এক্সপার্ট সিস্টেমটাও আমরা নিয়ে আলোচনা করব। আমি যখন হোমিওপ্যাথিতে ভর্তি হই তখন জর্জ ভিথুলকাসের একটা ঘটনা শুনছিলাম, আমাকে খুব অবাক করছিল। যেমন উনি যখন ইন্ডিয়া থেকে পাশ করে গ্রিসে গেছেন, গ্রিসে যা তো ডাক্তারি করার কোনো অনুমতি পান নাই, কারণ উনি ছিলেন ইঞ্জিনিয়ার থেকে পরে ইন্ডিয়াতে যায় টিএইচএমএস করে উনি ডাক্তার হন। এখন উনি কিভাবে গ্রিসের ডাক্তারি করবেন? তখন একজন উচ্চপদস্থ সরকারি লোকে দাওয়াত করেন, ওনার এক ফ্রেন্ড। আসার পরে উনি বলতেছেন যে তুমি আমার সমস্যা যদি ভালো করতে পারো তাহলে আমি তোমাকে ব্যবস্থা করে দেবো চিকিৎসা করার। তখন জর্জ ভিথুলকাস ওনার কিছু লক্ষণ নিলেন, নেওয়ার পরে বললেন যে আপনি কি আজকে ভালো হইতে চান না আগামীকাল ভালো হইতে চান? মানে আমার প্রশ্ন এই জায়গায় যে উনি কিভাবে বুঝলেন যে রোগীকে ঔষধ দিলে উনি আজকে ভালো হইতে পারবে বা কালকে চাইলে কালকেও ভালো করতে পারবেন? মানে কতটা কনফিডেন্স আর ওষুধটা কখন ভালো করবে সেটা উনি বলতে পারতেছেন। এই জন্য জর্জ ভিথুলকাসের এক্সপার্ট সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ। এই এক্সপার্ট সিস্টেমে আপনি 3 ধরনের ওষুধ পাবেন। একটা হলো বড় মেডিসিন, একটা মিডল মেডিসিন, একটা হলো ছোট মেডিসিন। আমরা জানি যে ছোট মেডিসিন গুলো খুব দ্রুত কাজ করে কিন্তু অল্প সময় কাজ করে, এটা স্থায়ী না। এর চেয়ে বেশি হলো মিডিয়াম। আর যেগুলো গভীর ক্রিয়াশীল ওষুধ এগুলো কাজ করতে একটু সময় নেই। আমার তখন মনে হলো যে তাহলে স্যারের এই থিমের উপর ভিত্তি করে উনি এই কথাটা বলছেন, যদি ওনাকে ছোট মেডিসিন দেন তাহলে উনি আজকেই ভালো হবেন, আর যদি গভীর ক্রিয়াশীল ওষুধ দেন তাহলে মিডিয়াম বা গভীর ক্রিয়াশীল ওষুধ দিলে উনি আগামীকাল বা 2 দিন দেরি হবে। রাডার সফটওয়্যার ভিতরে এমন কিছু মডিউল আছে যেগুলো আমরা যদি ব্যবহার জানি তাহলে আমরা নিশ্চিন্তে আত্মবিশ্বাসের সাথে রোগীকে ওষুধ দিতে পারবো। একসময় আমরা বলে দিতে পারবো যে আপনি কখন ভালো হতে চান বা আপনি এই সময় ভালো হবেন। আবার ডাক্তার প্রদীপ গুপ্ত স্যারের মতো এমন রোগীকে খুব দ্রুত আরোগ্য করতে পারবো, রোগী যেই সমস্যা নিয়ে আসুক না কেন। আমাদের কাছে প্যাথোলজি কোনো ম্যাটার না, রোগী যেই সমস্যা নিয়ে আসুক, রোগী যদি লক্ষণ থাকে, আমাদের হোমিওপ্যাথি হলো লক্ষণ ভিত্তিক চিকিৎসা। যদি রোগীর মধ্যে আমরা লক্ষণ পাই অবশ্যই রোগীকে যে কোনো রোগ নিয়ে আসুক রোগীকে আরোগ্য করা সম্ভব। একটা গৌরাঙ্গ গায়কের একটা কথা আছে যে ওনার স্যার ওনাকে বলছে যে আমরা ব্যর্থ, হোমিওপ্যাথি ব্যর্থ না। হোমিওপ্যাথি সব রোগের জন্য চিকিৎসা আছে, কিন্তু আমরা রোগীকে সেই ওষুধটা দিতে পারি না, এই জন্য রোগীকে আরোগ্য করতে পারি না। তাই আমাদের কোর্সে আমরা এক্সপার্ট সিস্টেম গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। এছাড়াও আমরা একটা রাজন সংকরণের 10টি এন্ট্রি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা একটা কেসে কিভাবে প্রবেশ করব, এক এক রোগীতে আমরা এক একভাবে প্রবেশ করতে পারবো। সব রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা একই মেথড ফলো করলে আমরা ব্যর্থ হব। কোন রোগীর কাছ থেকে আপনি পিকুয়ারিয়াস সিমটম পাবেন, কোন রোগীর জেনারেল লক্ষণ পাবেন, কোন রোগীর মধ্যে এমন লক্ষণ পাবেন যে অনুভূতির লক্ষণ, ডিলিউশনের লক্ষণ। সব রোগী কিন্তু এক হবে না। অনেক রোগীকে আমরা ওষুধ দিতে পারবেন শুধু স্বপ্ন অনুযায়ী। যেমন ডাক্তার এলএম খান স্যারের কাছে একজন রোগী আসছিল তার হার্টের সমস্যা নিয়ে, তার হার্টে মারাত্মক প্যাথোলজি দেখা দিচ্ছে। স্যার তার কেস টেকিং করতে 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 এক সময় রোগী বললো যে আমি স্বপ্নে দেখি যে আমি সারাদিন মাঠে ঘুরে বেড়াই। শুধু এই লক্ষণের উপর ভিত্তি করে কেন্ট ল্যাবরেটরিতে মাঠে স্বপ্নে দেখে যে মাঠে ঘুরে বেড়ায়, একটা মেডিসিন দেওয়া আছে রাস্টক্স ফার্স্ট গ্রেডে। হার্টের ক্ষেত্রে রাস্টক্স দিছে, এই রোগী ভালো হয়েছে। তাই কেস টেকিং যদি আমরা ভালোভাবে করতে পারি তখন আমরা এই কেসটা কোন পয়েন্টে ঢুকতে হবে সেটা আমরা বুঝতে পারবো। আমরা রাজন সংকরণের এরকম 10টা পয়েন্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আর রাজন সংকরণের এই 10টা পয়েন্ট আমরা কিভাবে শিখবো, একটা রাজন সংকরণের বাস্তব কেস আছে, যে কেসগুলো উনি সফল হয়েছেন, এমন কেসগুলো 10টা পয়েন্ট দিয়ে আমরা বিশ্লেষণ করব যে কোন কেসে কোন পয়েন্ট দিয়ে ঢুকছেন উনি। অসংখ্য কেস আছে, এই কেসগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম কাজ হলো সঠিকভাবে কেস টেকিং করা, তারপরে কাজ হলো সঠিক লক্ষণ নির্বাচন করা, তারপর হলো সঠিক রেপার্টরি নির্বাচন করা, তারপর যদি আমরা সঠিক ওষুধ ঠিক করতে না পারি তখন গুরুত্বপূর্ণ মডিউলগুলো ব্যবহার করা। আমাদের ক্লাসগুলো এভাবে সাজানো হয়েছে। আমরা প্রথমে কেস টেকিং দিয়ে শুরু করব। কেস টেকিং শেখার পরে আমরা রোগীর ধাতুগত গঠন, মায়াজম, এই বিষয়গুলো আলোচনা করব। এরপর কেস টেকিং থেকে কিভাবে সঠিক লক্ষণগুলো নির্বাচন করতে হয় এটা ডাক্তার কেন, ডাক্তার পিয়ারি স্মিথ এবং ডাক্তার
টু দি স্কিপারের শ্রেণীবিন্যাস অনুযায়ী। তারপর আমরা দেখবো যে কোন রেপার্টরি নির্বাচন করতে হবে, কোন কেসে কোন রেপার্টরি নির্বাচন করতে হবে। এরপর রাডারের যে গুরুত্বপূর্ণ মডিউলগুলো আছে এগুলা কিভাবে ব্যবহার করতে হয়, কখন কোনটা ব্যবহার করতে হবে। সবশেষে আমাদের কোর্সের যে বিষয়টা থাকবে সেটা হলো ডাক্তার রাজন শঙ্করের 10টি এন্ট্রি পয়েন্ট। খুব সুন্দর এন্ট্রি পয়েন্ট গুলো আছে, যেমন একটা আছে ফিঙ্গারপ্রিন্ট, যে আমরা একজন চোরকে বা একজন সাধারণ মানুষকে নির্বাচন করা যায় তাদের ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী। একটা হাতের আঙ্গুলের কয়েকটা চিহ্ন দিয়ে তার পুরো শরীরকে নির্বাচন করা যায়। এমনই ভাবে আমরা একটা লক্ষণ দিয়ে, রেপার্টরিতে এমন অনেক অসংখ্য এমন লক্ষণ আছে যেগুলো দিয়ে আমরা পুরো রোগীকে নির্বাচন করতে পারবো, রোগীর জন্য কি ওষুধ হতে পারে। এছাড়া এই কোর্সে আমি আপনাদেরকে 3টা বই দিব আর 2টা প্রিমিয়াম অ্যাপ দিব। একটা তো দেওয়া হয়েছে, এই জন্য 2টা লিখছি, মোট 3টা অ্যাপ দেওয়া হইতেছে। প্রথম যে বইটা দেওয়া হবে সেটা হবে গাইড অফ কেস টেকিং এবং রেপার্টরি। আমরা যখন কেস টেকিং করার ক্লাসে শেষ করবো যে কেস টেকিং কিভাবে করতে হয়, তখন এই বইটা দেওয়া হবে, কিভাবে কেস টেকিং করতে হয় এবং কিভাবে রুব্রিক নির্বাচন করতে হয়। গাইড অফ কেস টেকিং এ এই বিষয়গুলো পাবেন। এরপর যে বইটা দিব সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, দৈনিক কেস অনুশীলন। এই বইটা লেখা হয়েছে 7 থেকে 8টি রেপার্টরি নিয়ে। আমরা এই কোর্সে যেই রেপার্টরি গুলো নিয়ে আলোচনা করব সেই রেপার্টরি গুলো কিভাবে আপনাদের নখ দর্পণে নিয়ে আসতে পারবেন, তার জন্য অসংখ্য কেস থাকবে। কেসগুলো এমন ভাবে লেখা হয়েছে, আপনি প্রথমে কেসটি পড়বেন, বইটা খুলে প্রথমে একটা কেস পড়লেন, তারপর সেই কেস থেকে আপনি লক্ষণ নির্বাচন করবেন, তারপর আপনি নিজে নিজে রেপার্টাইজেশন করবেন এবং রোগীর জন্য একটা ঔষধ নির্বাচন করবেন। আপনার রেপার্টাইজেশন অনুযায়ী, আপনার জ্ঞান অনুযায়ী আপনি একটা ঔষধ নির্বাচন করবেন। তারপর এই বইয়ে এই কেসের সমাধান দেওয়া থাকবে, তার সাথে মিলাবেন যে বইয়ে যে সমাধান দেওয়া আছে আপনার নির্বাচিত ঔষধের সাথে মিলে কিনা। দেখবেন আপনার রুব্রিক বইয়ে দেওয়া রুব্রিক সিলেকশনের সাথে মিল আছে কিনা। আপনি যে রুব্রিক গুলো নিচ্ছেন বইও কি একই ধরনের রুব্রিক নিচ্ছে কিনা, আপনি যে ওষুধটা নির্বাচন করলেন সেটাও কি ঠিক আছে কিনা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, কাল্পনিক কেস আমারটা ঠিক হয়েছে নাকি হয় নাই এটা কিভাবে বুঝবো। আমি এটার সমাধান এই বইয়ে রাখছি। সেটা কিভাবে, ডাক্তার প্রবীণ কুমার গুপ্ত স্যার যেটা বলছিলেন যে একজন দক্ষ ডাক্তারের পাশে থেকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে যদি আমরা ভালো হোমিওপ্যাথ হতে চাই। আর আমরা সবাই হোমিওপ্যাথিতে পার্ট টাইম হিসেবেই করি, অনেকে অনেক পেশায় জড়িত। আমাদের কারোর পক্ষেই সম্ভব না যে, বা যারা ফুল টাইম করে তাদের পক্ষে সম্ভব না যে চেম্বার রেখা একজন ডাক্তারের পাশে থেকে হোমিওপ্যাথি শেখা। এই জন্য আমি এই বইটা এমন ভাবে লিখছি যে আপনার একজন ডাক্তারের পাশে থাইকে আপনি যেভাবে শিখতে পারেন এই বইটা দিয়ে যাতে আপনি সেভাবে শিখতে পারেন। আপনি যখন ওষুধ নির্বাচন করবেন, করার পর আপনি বইয়ের সাথে মিলালেন, দেখলেন যে না বইয়ের ভিতরে অন্য ওষুধ লেখা আছে বা আপনার ওষুধই লেখা আছে, তখন এই বই বর্ণনা করবে যে কেন এই ওষুধটা হবে, কেন এই ওষুধটা হবে না, কেন এই ওষুধটা হবে আর কেন ওই ওষুধটা হবে না। এই বিশ্লেষণটাও এই বইয়ে থাকবে। তার মানে আপনি একটা পূর্ণ সমাধান পাবেন দৈনিক কেস অনুশীলন এই বইয়ে। এটা আপনি যত প্র্যাকটিস করবেন আপনার প্র্যাকটিসের গতি তত বাড়বে। আর শেষে যে বইটা দিব সেটা হলো সম্পূর্ণ রেপার্টরি কোর্সের উপর এই বইটা দেখা থাকবে, যে আমরা পুরো কোর্সে কি কি শিখলাম। এই কোর্সটা কারো পক্ষেই 1 সপ্তাহের মধ্যে একটা ক্লাস সম্পূর্ণ করা সম্ভব না। আপনি এই কোর্সটা সম্পূর্ণ করেন, করার পর আপনি এটা 1 বছরে শিখেন, 2 বছরে শিখেন বা 5 বছরে শিখেন, কিন্তু আপনাকে শিখতেই হবে এটা। আমি এমন কিছু তথ্য তুলে ধরবো যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না, এটা আমি নিশ্চিন্তে বলবো। প্রতিটা ক্লাস আপনাকে শিখতে হলে কমসে কম 1 মাস লাগবে। যারা ভালো জানেন তাদের সময় লাগবে না, কিন্তু সাধারণ যারা ছাত্র আছেন বা একটু কম জানেন তাদের জন্য একটু সময় লাগবে। এই জন্য এটা রেকর্ড থাকবে, আপনি এটা বারবার শুনবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে এটা আপনার খুব দ্রুত আপনি এগুলা আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আর 2টা অ্যাপ দিব, একটা অ্যাপ হলো অ্যাজিফ রেপার্টরি। অ্যাজিফ রেপার্টরিটা সম্পূর্ণ বাংলা করে দিব ইনশাল্লাহ। এটা অনেক বড় বই, প্রায় 500-600 পেজের। এটার রুব্রিকের অর্থগুলা দেখছি যে খুবই কঠিন, মানে সাধারণ ইংরেজির মতো না। আমি অ্যাজিফ রেপার্টরিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে এখানে লক্ষণগুলো দেওয়া আছে, লক্ষণের সাথে একটা ওষুধ দেওয়া আছে বা 2টা দেওয়া আছে, খুব কম ওষুধ, কারণ অনুভূতির ক্ষেত্রে ওষুধ এত বেশি আসে না। যেমন কেউ বললো যে আমি মনে হইতেছে যে প্রাণীর মতো হয়ে যেতেছি, একমাত্র ওষুধ লেখেছিস। এটা খুবই গুরুত্বপূর্ণ রেপার্টরি, কিন্তু অনেকেই ব্যবহার করে না।
এই পুরো রেপার্টরিটা আমি ইনশাল্লাহ পুরো বাংলা করে দিব, অ্যাপ আকারে দিব। কোন রোগী এসে বললো যে আমার পেটের মধ্যে একটা বল ঘুরতেছে, আপনি বল লিখবেন, প্যাড দিবেন, সাথে সাথে ওষুধ চলে আসবে। আরেকটা অ্যাপ দিব, সেটা হলো ডিকশনারি, রুবিক ডিকশনারি নামে একটা অ্যাপ দিব। সেটা এই জন্য দিব যে আমরা যে 7টা 8টা রেপার্টরি ব্যবহার করব, এখানে দেখা যাবে যে অনেক শব্দ আছে যেগুলো অর্থ জানি না, বা আমরা মেডিকেল ডিকশনারিতে দেখলো আমাদের মেডিকেল ডিকশনারির সাথে আমাদের শব্দের সাথে অর্থ মিলতেছে না। এই জন্য আমি এই অ্যাপটা এমন ভাবে তৈরি করবো যেটা যে শব্দের অর্থ থাকবে, পাশাপাশি এই শব্দটার ব্যাখ্যা থাকবে, যাতে আপনি রুব্রিকটা বুঝতে পারেন। এভাবে তৈরি করা থাকবে। এখন আপনারা যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আশা করি এমন কিছু পাবেন যেটা দিয়ে আপনার সারা জীবন কাজে আসবে। আপনি এমন একজন হোমিওপ্যাথ হতে পারবেন, এমন একজন প্রেসক্রাইবার হতে পারবেন যে সমাজে গর্বের সাথে বলতে পারবেন যে আমি একজন হোমিওপ্যাথ। আমরা কিন্তু নিজেকে হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে পরিচয় দিতে লজ্জা পাই, বা মানুষ আমাদেরকে মূল্যায়ন করতে চায় না। আমরা যদি ডাক্তার গুপ্ত স্যারের মতন এমন একটা কেস ভালো করতে পারি, তখন কিন্তু আমরা সমাজে গর্বের সাথে হাঁটতে পারবো, গর্বের সাথে নিজেকে পরিচয় দিতে পারবো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কোর্সের একটা পরিচয় আপনাদের সামনে তুলে দিলাম। এখন আপনাদের কোনো মতামত থাকলে বলতে পারেন, বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি অবশ্যই বলেন। ওই যে আপনি প্রথমে বলে আসলেন যে একটা শিশুর জন্মগ্রহণ 5টা ওষুধের উপরে, জি সেই 5টা ওষুধ কি কি স্যার সেটা তো বললেন না। আজকে তো আমি ধাতুগত ওষুধ নিয়ে আলোচনা করতেছি না, আমি আলোচনা করছি ধাতুগত বিষয়ে জানতে হবে। আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। কোর্সটা সাজানোটা খুব ভালো হয়েছে স্যার, স্যার, সেটা মনে হচ্ছে, বলছিলাম আশার যে- আলো দেখতে পাচ্ছি। কিন্তু এর পরবর্তীতে স্যার ক্লাসে কি আলোচনা হবে বা কি হবে সেই জাতীয় একটা গাইডলাইন আগের থেকে যদি দেওয়া থাকে, তো কম বেশি তার উপরে যদি কিছু প্রিপারেশন নেওয়ার মতো থাকে তাহলে নেওয়া যায় স্যার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি গ্রুপে বলে দিব। ঠিক স্যার। স্যার যদি পরিচয় পর্বটা যদি আজকে শেষ করা যায়, তবে আগামী থেকে আমরা ক্লাসগুলো পরিপূর্ণভাবে পাবো আর কি। আচ্ছা, আজকে সময় আছে, নেওয়া যায় পরিচয়।